আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর প্রবাবিলিটি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা প্রবাবিলিটির বেস থিওরেম নিয়ে আলোচনা করব। তো বেস থিওরেম পড়তে গেলে শুরুতেই আগে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তো এর আগেই আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি পড়ে এসেছি। যেহেতু আজকে আমরা বেস থিওরেম পড়বো, সেজন্য আমি আগে আর একবার কন্ডিশনাল প্রবাবিলিটিটা বলে দিই। দেখো, তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে, যদি আমাদের এ আর বি দুটি ঘটনা দেওয়া থাকে, তাহলে বি ঘটে গেছে এই শর্তে এ ঘটনাটি ঘটার আর পসিবিলিটি, বি ঘটে গেছে এই শর্তে এ ঘটনাটি ঘটার পসিবিলিটি, সেটা হচ্ছে আমরা কী দিয়ে ডিনোট করি, পি অফ এ বাই বি বা এ গিভেন বি। এখানে বি ঘটে গেছে এই শর্তে আমরা এ ঘটনাটি ঘটার প্রবাবিলিটি বের করব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। একই রকমভাবে যদি আমরা পি অফ বি বাই এ বের করি, তাহলে এটা সমান আমরা কি লিখি, এ ঘটে গেছে এই শর্তে বি ঘটনাটি ঘটার পসিবিলিটি, তাহলে প্রবাবিলিটি। তাহলে এটা সমান আমরা কি লিখি, এটা সমান আমরা লিখি পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ। এবারে আমরা আসি বেস থিওরেমে। বেস থিওরেম বলছে যে একটি ঘটনা ক্যাপিটাল এক্স, এই ঘটনাটা ঘটতে পারে, একটি ঘটনা ক্যাপিটাল এক্স, এই ঘটনাটা ঘটতে পারে যদি এন সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। এন সংখ্যক কী ধরনের ঘটনা না, পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। তাহলে এন সংখ্যক ঘটনাগুলো আমাদের এখানে কি কি নিচ্ছি না, এন সংখ্যক ঘটনা হচ্ছে A1 A2, এটা আপ টু কত দূর হচ্ছে AN। তাহলে এই A1 A2 AN এই ঘটনাগুলো কীরকম না, এই ঘটনাগুলো হচ্ছে পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। তাহলে বলছে একটি ঘটনা এক্স ঘটতে পারে যদি এই এন সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা, এই যে A1 A2 AN এগুলোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটে। তাহলে আমি কি বললাম, যে একটি ঘটনা এক্স ঘটতে পারে যদি এন সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1 A2, এটা কতদূর পর্যন্ত আছে AN, এই ঘটনাগুলোর মধ্যে যে কোনো একটি ঘটে। এবার হচ্ছে আমরা যদি এই ঘটনাগুলোর মধ্যে পি অফ A1 পি অফ A2 ডট ডট, এটা কত দূর হবে পি অফ AN, এই পি অফ A1 পি অফ A2 আর পি অফ AN এগুলো হচ্ছে সম্ভাবনা। এই সম্ভাবনাগুলোর মান এবং আর কার মান, আর হচ্ছে পি অফ এক্স বাই A1 আর পি অফ এক্স বাই A2 আর ডট ডট পি অফ এক্স বাই AN এই শর্ত। তাহলে পি অফ A1 পি অফ A2 পি অফ AN এগুলো হচ্ছে এক সম্ভাবনা, আর পি অফ এক্স বাই A1 পি অফ এক্স বাই A2 পি অফ এক্স বাই AN এটা হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা। এই সম্ভাবনাগুলো দুটির মানে এটার আর এটার, এই দুটোর মান যদি আমাদের জানা থাকে, তাহলে এক্স ঘটনা ঘটেছে এই শর্তে AI ঘটনার শর্তযুক্ত সম্ভাবনার মান, এক্স ঘটেছে এই শর্তে AI শর্তযুক্ত সম্ভাবনার মান। তাহলে এক্স ঘটে গেছে মানে সেটার নিচে হবে এক্স, এক্স ঘটে গেছে এই শর্তে AI শর্তযুক্ত সম্ভাবনার মান, অর্থাৎ এটা কত পি অফ AI বাই এক্স, এটার মান কার সঙ্গে সমান হবে না, পি অফ AI ইন্টু পি অফ এক্স বাই AI, এটা ডিভাইডেড বাই হবে পি অফ A1 ইন্টু পি অফ এক্স বাই A1 প্লাস পি অফ A2 ইন্টু পি অফ এক্স বাই A2 প্লাস এই টার্মটা কত দূর পর্যন্ত যাবে না, প্লাস পি অফ AN ইন্টু পি অফ এক্স বাই AN। তাহলে আমি আরেকবার বলে দিই যে এক্স একটা ঘটনা, এই ঘটনাটা যদি ঘটনা ঘটতে পারে কখন না, যদি এন সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা, অর্থাৎ এই যে A1 A2 AN এগুলো কীরকম ঘটনা না, A1 A2 AN হচ্ছে এন সংখ্যক পরস্পর পৃথক ও
সম্পূর্ণ ঘটনা, A1 A2 এগুলোর মধ্যে যে কোনো একটি ঘটে। আর যদি আমাদের কাছে P of A1 P of A2 P of AN এই সম্ভাবনার মান, আর P of X by A1 P of X by A2 P of X by AN এটা হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা, এই দুটোর মান যদি জানা থাকে তাহলে X ঘটনা ঘটেছে এই শর্তে AI ঘটনা ঘটার যে শর্তযুক্ত মানে সম্ভাবনা, তাহলে সেটাকে আমরা বলি P of AI by X, এর মানটা সমান হবে এই রাশিমালাটার সাথে P of AI into P of X by AI, টোটালটা বাই হচ্ছে P of A1 into P of X by A1 প্লাস P of A2 into P of X by A2 প্লাস এটা কতদূর পর্যন্ত যাবে না P of AN into P of X by AN। এবার আমরা এসছি এই মানে এই যে থিওরেমটা আমরা লিখলাম যে হঠাৎ করে এটার সঙ্গে আমরা এটা কেন সমান করলাম, এই মানে এটার প্রমাণে। তাহলে দেখো এর প্রমাণটা, আমি এখানে A1 A2 আর AN এই যে ঘটনাগুলো নিয়েছিলাম, এই ঘটনাগুলো আমাদের কীরকম ঘটনা ছিল, সম্পূর্ণ ঘটনা। তো সম্পূর্ণ ঘটনাকে যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট ইউনিয়ন AN এটা সমান হচ্ছে S, যেখানে এসটা হচ্ছে নিশ্চিত ঘটনা। তাহলে এস সমান এখানে কি নিশ্চিত ঘটনা, এসটা হচ্ছে নিশ্চিত ঘটনা। তাহলে এটা আমরা লিখতে পারি যে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট ইউনিয়ন AN সমান হচ্ছে এস। এবার এখানে তো এক্সটা হচ্ছে যে কোনো একটা ঘটনা, তাহলে যে কোনো ঘটনা এক্সের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি, এক্স সমান লিখতে পারি এস ইন্টারসেকশন এক্স। এক্সটা হচ্ছে যে কোনো একটি ঘটনা, আর এসটা যেহেতু আমাদের নিশ্চিত ঘটনা সেই জন্য এক্স সমান আমরা কি লিখতে পারি, এস ইন্টারসেকশন এক্স। এবার এসের দেখো আমরা একটা মান জানি, এস সমান আমরা আগে কত লিখেছি দেখো A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট দিয়ে একদম AN পর্যন্ত। তাহলে এখন আমরা কি করব, এসের জায়গাতে এই ভ্যালুটা লিখব। তাহলে এসের জায়গাতে আমরা কি লিখছি দেখো A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট ইউনিয়ন AN, এটার সাথে ইন্টারসেকশন হচ্ছে এক্স। তাহলে এগুলোর প্রত্যেকটা ইউনিয়ন আর এটা আছে ইন্টারসেকশন। তাহলে এখান থেকে আমরা অতএব এক্স সমান দেখো লিখতে পারি A1 ইন্টারসেকশন এক্স, তারপরে লিখব ইউনিয়ন A2 ইন্টারসেকশন এক্স ইউনিয়ন এটা ডট ডট ইউনিয়ন হবে আমাদের শেষে AN ইন্টারসেকশন এক্স। এবার যেহেতু A1 A2 AN এই ঘটনাগুলি পরস্পর পৃথক, তাহলে আমরা বলতে পারি যে A1 ইন্টারসেকশন এক্স A2 ইন্টারসেকশন এক্স এবং এই যে ভেতরে যে টার্মগুলো রয়েছে সেই সঙ্গে AN ইন্টারসেকশন এক্স এই ঘটনাগুলো কী হবে, পরস্পর পৃথক হবে, যেহেতু আমাদের A1 A2 AN এই ঘটনাগুলি হচ্ছে পরস্পর পৃথক। তাহলে পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে আমরা যদি সম্ভাবনা সমষ্টি বিষয়ক উপপাদ্য প্রয়োগ করি, তাহলে কারণ আমরা জানি যে যদি n সংখ্যক পরস্পর পৃথক আর মিউচুয়ালি পরস্পর পৃথক ঘটনা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখি, P of A1 ইউনিয়ন A2 ডট ডট দিয়ে ইউনিয়ন, এখানে একটা ইউনিয়ন হবে AN, এটা সমান আমরা কি প্রত্যেকটা প্লাসের আকার করে লিখি, মানে P of A1 প্লাস P of A2 প্লাস ডট ডট দিয়ে প্লাস P of AN এটা আমরা লিখি। তাহলে এখানেও দেখো যেখানে আমাদের কি হয় না এই A1 A2 AN এগুলো হয় সব পরস্পর পৃথক ঘটনা। তাহলে এখানেও তাই যে এই ঘটনাগুলো যদি প্রত্যেকটা পরস্পর পৃথক হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো অতএব P of X সমান হবে P of A1 ইন্টারসেকশন X প্লাস P of A2 ইন্টারসেকশন X প্লাস এখানে ডট ডট প্লাস এখানে শেষের টার্মটা হবে P of AN ইন্টারসেকশন X। এটা হচ্ছে আমরা সম্ভাবনা সমষ্টি বিষয়ক যে উপপাদ্য সেখান থেকে আমরা লিখতে পারলাম। এবার দেখো P of A1 ইন্টারসেকশন X যদি আমরা এখানে তোমার শর্তযুক্ত সম্ভাবনার থেকে মান বসাই তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো P of A1 ইন্টারসেকশন X মানে এখান থেকে আমরা লিখতে পারি দেখো P of A1 ইন্টু P of X বাই A1 এটা আমরা লিখতে পারি। আবার এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি P of A2 ইন্টু P of X বাই A2 প্লাস ডট ডট, তাহলে লাস্ট টার্মটা আমরা কত লিখব P
পি অফ এ এন ইন্টু পি অফ এক্স বাই এন। এটা হচ্ছে একদম আমাদের শেষের টার্ম। তাহলে এই যে আমরা এখন পি অফ এক্সের ভ্যালুটা বের করলাম, পি অফ এ ওয়ান ইন্টু পি অফ এক্স বাই এ ওয়ান প্লাস পি অফ এ টু ইন্টু পি অফ এক্স বাই এ টু প্লাস ডট ডট এটা কতদূর পর্যন্ত পি অফ এ এন ইন্টু পি অফ এক্স বাই এন। এই টোটাল মানটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। তাহলে এই যে পি অফ এ ওয়ান ইন্টারসেকশন এক্স এর ভ্যালুটা আমরা এটা লিখেছি, এটা আমরা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে লিখতে পারি। একই রকমভাবে যদি আমরা সম্ভাবনা যৌগিক উপপাদ্য থেকে আমরা কি জানতে পারি বলো তো? সম্ভাবনা যৌগিক উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে পি অফ এ আই ইন্টারসেকশন এক্স, পি অফ এ আই ইন্টারসেকশন এক্স এটা সমান আমরা একবার লিখতে পারি, দেখো পি অফ এক্স ইন্টু পি অফ এ আই বাই এক্স, আবার এটার সঙ্গে আমরা সমান লিখতে পারি পি অফ এক্স ইন্টু পি অফ এক্স বাই এ আই, এটাও আমরা লিখতে পারি। তাহলে আমাদের এখানে পি অফ এ আই ইন্টারসেকশন এক্স এটা সমান আমরা একবার লিখতে পারি কত? পি অফ এক্স ইন্টু পি অফ এ আই বাই এক্স, আবার এটা সমানে আবার এই রেজাল্টটা সমানে আবার লেখা যায় যে পি অফ এখানে এটা এক্সটাকে প্রথমে লিখেছি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে এ আইটাকে লিখতে হবে। তাহলে এখানে হবে আমাদের পি অফ এ আই ইন্টু পি অফ এক্স বাই এ আই। তাহলে আমরা দুটো দিয়েই লিখতে পারি, সেই জন্য আমি এখানে দুটো রেজাল্টই লিখলাম। এবার দেখো আমাদের এখানে কার মান বের করতে হবে? এই যে পি অফ এ আই বাই এক্সের মান বের করতে হবে। তো তাহলে দেখো আমরা কোন দুটো মান এখানে সমান পেয়েছি? একটা হচ্ছে পি অফ এক্স ইন্টু পি অফ এ আই বাই এক্স, এই মানটার সঙ্গে সমান কত না? সমান আমরা লিখেছিলাম পি অফ এখানে একবার লিখবো আমরা এ আই ইন্টু পি অফ কত হবে আমাদের এক্স বাই এ আই ইন্টু পি অফ এক্স বাই এ আই। এবার আমরা এখান থেকে কার ভ্যালু বের করব না? পি অফ এ আই বাই এক্স, এইটার ভ্যালু বের করব। তাহলে এখান থেকে অতএব আমরা কি লিখতে পারি যে পি অফ এ আই বাই এক্স এটা সমান পি অফ এ আই ইন্টু পি অফ এক্স বাই এ আই, এই টোটালটা ডিভাইডেড বাই কত হবে? পি অফ এক্স। এবার দেখো আমরা 1 নম্বর সমীকরণে যেটা নাম দিয়েছিলাম সেখানে আমরা পি অফ এক্সের ভ্যালুটা বের করে রেখেছি। যেখানে পি অফ এক্স সমান আমরা কত পেয়েছিলাম? পি অফ এ ওয়ান ইন্টু পি অফ এক্স বাই এ ওয়ান প্লাস পি অফ এ টু ইন্টু পি অফ এক্স বাই এ টু প্লাস ডট ডট পি অফ এ এন ইন্টু পি অফ এক্স বাই এন। তাহলে পি অফ এক্সের জায়গায় এখন আমরা যদি মানটা বসে দিই তাহলে দেখো আমাদের যেটা বেস থিওরেমের যে রেজাল্ট সেই রেজাল্ট আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে সমান আমরা কি লিখছি দেখো পি অফ এ আই ইন্টু পি অফ এক্স বাই এ আই, টোটালটা বাই আমরা পি অফ এক্সের জায়গাতে মান বসাচ্ছি। তাহলে এখানে আমরা লিখবো দেখো পি অফ এ ওয়ান ইন্টু পি অফ এক্স বাই এ ওয়ান প্লাস পি অফ এ টু ইন্টু পি অফ এক্স বাই এ টু প্লাস ডট ডট এটা কত হবে? প্লাস পি অফ এ এন ইন্টু পি অফ এক্স বাই এ এন। এটা আমরা কোথা থেকে পেলাম না? ফ্রম 1 নম্বর সমীকরণ থেকে। দেখো এটাই হচ্ছে তোমাদের যেটা বেস থিওরেমের যে প্রমাণটা ছিল যে পি অফ এ আই বাই এক্স সমান পি অফ এ আই ইন্টু পি অফ এক্স বাই এ আই ডিভাইডেড বাই পি অফ এ ওয়ান ইন্টু পি অফ এক্স বাই এ ওয়ান প্লাস পি অফ এ টু ইন্টু পি অফ এক্স বাই এ টু প্লাস ডট ডট পি অফ এ এন ইন্টু পি অফ এক্স বাই এ এন। এই রেজাল্টটা দেখো আমাদের প্রমাণ হলো। তো এবার আমরা বেস থিওরেমের অঙ্ক শুরু করব। তো দেখো আমরা প্রশ্নমালা 1বিটা শুরু করব। প্রশ্নমালার 1বিতে দেখো 1 নম্বর কোশ্চেন রয়েছে যে বেস উপপাদ্য বিবৃত এবং প্রমাণ করো। তো আমি তোমাদের এটা করিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে করে নিও। এবার 2 নম্বর অঙ্ক দেখো এখানে কি বলেছে যে দেখতে একই রকমের 3টি বাক্সে সাদা ও কালো বলের সংখ্যা হচ্ছে নিম্নরূপ। তাহলে এখানে বাক্স 3টে হচ্ছে একই রকম দেখতে, আর সেখানে কি কি বল রয়েছে? সাদা ও কালো বল। এবার সাদা ও কালো বলের সংখ্যা দেখো কিভাবে দেওয়া রয়েছে ওটা আমি এবার বলছি। এবারে দেখো বাক্স 1, বাক্স 1-এ কি রয়েছে যে একটি সাদা ও 2টি কালো। বাক্স 1-এ রয়েছে একটি সাদা ও 2টি কালো বল। বাক্স 2-তে দেখো রয়েছে 2টি সাদা ও 1টি কালো বল, আর বাক্স 3-তে রয়েছে 2টি সাদা ও 2টি কালো বল। এগুলো হচ্ছে বাক্স 1, বাক্স 2 এবং বাক্স 3-তে বলের সংখ্যা।
এবার কি বলছে এখানে যথেচ্ছভাবে একটি বাক্স নির্বাচন করা হয় এবং তার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়। তাহলে এখানে কি করছে, র্যান্ডমলি প্রথমে যে কোনো একটি বাক্স চুজ করছে এবং তার মধ্যে থেকে একটি বল তুলছে। এখানে বলেছে দেখো উত্তোলিত বলটি দেখা যায় সাদা এবং তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে দেখো আমাদেরকে কি কি ঘটনা ধরতে হবে। প্রথমে দেখো এখানে বলেছে যে উত্তোলিত বলটি মানে যে বলটি আমাদের তুলছে সেই বলটি হচ্ছে সাদা। তাহলে একটা এখানে ঘটনা কি ধরতে হবে, যে এই যে সাদা বল নির্বাচন করছি সেটা একটা ঘটনা। তারপর দেখো এখানে বলেছে যে তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা। তাহলে তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা চেয়েছে, তাহলে এখানে যখন আমাদের তিনটে বাক্স রয়েছে তাহলে তিনটে বাক্সকে আমরা প্রথমে নির্বাচিত করব, তার তার ঘটনা ধরতে হবে। তাহলে আমাদেরকে এখানে কী কী ধরতে হচ্ছে দেখো, যে বাক্স 1, বাক্স 2 আর বাক্স 3 এই তিনটিকে নির্বাচন করার ঘটনাকে আমরা ধরছি A1, A2, A3। এবার দেখো এখানে শুরুতে বলেছে যে তার মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়। তাহলে উদ্দেশ্যহীনভাবে বল তোলা মানে আমরা এখানে র্যান্ডমলি একটা বল তুলছি। এবার যে বলটা তুলছি আমরা জানি না যে সেই বলটা আমাদের সাদা উঠছে না কালো উঠছে, সেজন্য আমরা কি করব, যে সাদা বল নির্বাচন করার ঘটনাকে আমরা ধরবো W এবং কালো বল নির্বাচন করার ঘটনাকে আমরা ধরবো B। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো এখানে আমাদের বইতে যেগুলো দেওয়া আছে আমরা আগে সেটা লিখে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাক্স 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। তাহলে বাক্স 1-এ রয়েছে দেখো 1W 2B, মানে আমাদের এখানে আমরা লিখেছি কত না একটি সাদা দুটি কালো বল। আর বাক্স 2-তে রয়েছে দেখো দুটি সাদা বল একটি কালো বল। আর বাক্স 3-তে রয়েছে দেখো দুটি সাদা বল দুটি কালো বল। এবার যেহেতু আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে শুরুতে আমাদেরকে কি হচ্ছে, যথেচ্ছভাবে একটি বাক্স নির্বাচন করে সেখান থেকে আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে বল তুলতে হচ্ছে, সেজন্য আমরা এখানে কি করব না শুরুতে আগে বাক্স নির্বাচন করেছি তার ঘটনাটাকে আমরা ধরবো। তাহলে আমরা এখানে কি লিখছি দেখো, যে ধরি বাক্স 1, তারপরে কত হবে বাক্স 2, বাক্স 1, বাক্স 2 আর একটা হচ্ছে বাক্স 3। এই তিনটেকে নির্বাচন করার ঘটনা আমরা ধরছি A1, A2 আর A3। নির্বাচন করার ঘটনা হচ্ছে A1, A2, A3। এটা হচ্ছে বাক্স নির্বাচন করার ঘটনা। আর দেখো আমরা কি করছি, যে বাক্স থেকে আমরা বল তুলছি। এবার বাক্স থেকে আমরা যেহেতু র্যান্ডমলি উদ্দেশ্যহীনভাবে বল তুলছি, তাহলে সেখানে আমাদের দেখো এখানে তো দু ধরনের বল রয়েছে, একটা হচ্ছে সাদা বল আর একটা হচ্ছে কালো বল। তাহলে দু ধরনের বলের মধ্যে আমরা যেহেতু র্যান্ডমলি তুলছি তাহলে যে কোনো ধরনেরই আমাদের বল উঠে আসতে পারে, সেখানে সাদাও উঠতে পারে সেখানে কালোও উঠতে পারে। সেজন্য আমরা এখানে কি ধরছি, যে সাদা বল নির্বাচন করার ঘটনাকে আমরা ধরছি W আর কালো বল নির্বাচন করার ঘটনাকে আমরা ধরছি B। তাহলে এখানে আমরা লিখছি দেখো সাদা বল নির্বাচন করার ঘটনা হচ্ছে W আর কি ধরছি না কালো বল নির্বাচন করার ঘটনাটা আমরা ধরছি B। তাহলে এই তিনটে হচ্ছে আমরা ধরলাম। এবার দেখো যে এখানে তো বাক্স নির্বাচন করার ঘটনাগুলো যেগুলো আমরা A1, A2, A3 ধরেছি, তাহলে এখানে দেখো টোটাল বাক্স আছে কটা, তিনটে। তাহলে তিনটে বাক্সের মধ্যে থেকে আমরা একটা একটা করে নির্বাচন করছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো P of A1, তাহলে এখানে আমরা বলতে পারি যে P of A1 এর ভ্যালু কত হবে, এর ভ্যালুও হবে 1/3, যেহেতু তিনটে বাক্সের মধ্যে আমরা একটিকে নির্বাচন করছি। আর A1 মানে হচ্ছে এটা আমরা বাক্স 1টাকে নির্বাচন করছি। একই রকমভাবে P of A2 এটা সমানও হবে আমাদের 1/3, আবার P of A3 এটা সমানও হবে আমাদের 1/3। তাহলে P of A1, P of A2, P of A3 এগুলো হচ্ছে আমাদের বাক্স নির্বাচন করার প্রবাবিলিটি বের করলাম। এবার দেখো আমরা কি ধরেছি, যে সাদা বল নির্বাচন করার ঘটনা ধরেছি আর কালো বল নির্বাচন করার ঘটনা ধরেছি। এবার আমরা বের করব যে P of W by A1। P of W by A1 মানে হচ্ছে A1 ঘটনাটা ঘটে গেছে এই শর্তে W ঘটার প্রবাবিলিটি। তাহলে A1 মানে হচ্ছে আমাদের এখানে বাক্স 1। তাহলে আমাদের P of W by A1 এটার মানে হচ্ছে যে আমরা বাক্স 1 থেকে যে সাদা বল তুলছি তার প্রবাবিলিটি কত।
তাহলে বাক্স 1 থেকে আমরা সাদা বল তুলছি। তাহলে বাক্স 1-এ দেখো টোটাল বল আছে 3টে, টোটাল বল হচ্ছে 3টে, 1 + 2, এখান থেকে সাদা বলের সংখ্যা কটা? একটা। তাহলে বাক্স 1 থেকে আমাদের সাদা বল তোলার এটার প্রবাবিলিটি আমাদের কত দাঁড়াবে? 1/1 + 2 সমান হচ্ছে 1/3। একই রকমভাবে আমাদের এখানে কমা দিয়ে লিখি P/W/A2, P/W/A2 এটার মানে হচ্ছে আমরা দ্বিতীয় বাক্স থেকে সাদা বল তুলছি। তাহলে দ্বিতীয় বাক্সে দেখো টোটাল বল হচ্ছে 2 + 1 3টি, আর এখানে সাদা বল কটা রয়েছে? সাদা বল রয়েছে 2টো, তার মানে এটার ভ্যালু কত হবে? 2/3। তাহলে এটা হবে 2/2 + 1 সমান হচ্ছে 2/3। একই রকমভাবে P/W/A3 মানে হচ্ছে 3 নম্বর বাক্স থেকে আমরা সাদা বল তুলছি তার সম্ভাবনা। তাহলে টোটাল বল হচ্ছে 2 + 2 4টে, আর সাদা বলের সংখ্যা হচ্ছে 2টি, তার মানে এটা হবে 2/2 + 2 সমান 2/4, আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হবে আমাদের হাফ। এবার আমাদের দেখো উত্তর চেয়েছে যে উত্তোলিত মানে এখান থেকে যে বলটি তোলা হয়েছে সেই উত্তোলিত বলটি সাদা, আর কি বলেছে যে সেটি তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত। তাহলে এবার আমরা কি বের করব? যে উত্তোলিত বলটি সাদা হলে তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা। তাহলে উত্তোলিত বলটি সাদা হলে তার মানে বলটি সাদা, এই ঘটনাটি ঘটেছে আগে, এই শর্তে বাক্সটি তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা, মানে তার মানটা আমরা কত লিখব? P/A3/W। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে উত্তোলিত বলটি সাদা হলে, উত্তোলিত বলটি সাদা হলে তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা, তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা, নির্বাচিত হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো সেটা আমরা লিখছি P/, উত্তোলিত বলটি সাদা হলে, তার মানে সাদা হয়েছে এই শর্তে তৃতীয় বাক্সটি নির্বাচিত করছি। তাহলে তৃতীয় বাক্সটি নির্বাচনকে আমরা ঘটনাকে আমরা কি ধরেছি? A3 ধরেছি, আর বলটি সাদা হওয়ার ঘটনাকে আমরা ধরেছি W। তার মানে এটা আমাদেরকে কার মান বের করতে হবে? P/A3/W। তাহলে এই যে P/A3/W এর ভ্যালুটা আমরা কোথা থেকে নির্ণয় করব? না আমরা যেটা বেস থিওরেম পড়েছি যে P/AI/X, ওইখান থেকে আমরা P/A3/W এর মান বের করব। তাহলে এখানে আমরা লিখি এবার ফ্রম বেস থিওরেম, ফ্রম বেস থিওরেম এখান থেকে আমরা কার মান বের করব? এই যে P/A3/W এর ভ্যালু বের করব। তাহলে P/A3/W সমান আমাদের থিওরেমে কি ছিল? যে P/AI/X সমান P/AI × P/X/AI। তাহলে উপরে ছিল আমাদের P/AI × P/X/AI, AI মানে এখানে হচ্ছে A3। তাহলে এখানে আমাদের হবে P/A3 × P, তারপরে কত ছিল? X/AI, এখানে X এর পরিবর্তে কত? W, তার মানে এটা হবে P/W/A3। এটা টোটালটা বাই, ওখানে যেমন দেখো আমাদের n সংখ্যক ঘটনা ছিল, সেজন্য আমরা লিখেছিলাম P/A1 × P/X/A1 + P/A2 × P/X/A2 প্লাস ডট ডট দিয়ে P/AN × P/X/AN। কিন্তু এখানে আমাদের দেখো নিচে তাহলে আমাদের কটা টার্ম আসবে? নিচেতে দেখো আমাদের 3টে টার্ম আসবে, যেহেতু আমাদের এখানে টোটাল আমরা বাক্স নির্বাচন করার ঘটনা কটা? দেখো A1 A2 আর A3, যেহেতু আমাদের বাক্স নির্বাচন করার ঘটনা হচ্ছে 3টে, তাহলে আমাদের নিচেতে আসবে 3টে টার্ম। আর ওখানে যেহেতু n সংখ্যক ঘটনা ঘটেছিল সেই জন্য আমরা ওখানে n এর টার্ম পর্যন্ত লিখেছিলাম। এবারে দেখো আমরা এই নিচের টার্মটা এবার কী কী লিখব। ওখানে আমাদের কি ছিল? যে P/A1 × P/X/A1। তাহলে এখানে হবে আমাদের কত? P/A1 × P/X/A1 মানে হচ্ছে P/W/A1। তারপরে হবে প্লাস P/A2 × P/W/A2। তারপর হবে দেখো প্লাস P/A3 × P/W/A3, এই 3টে। এবার দেখো এদের প্রত্যেকটার ভ্যালু আমাদের কাছে জানা, তাহলে যে যে ভ্যালুগুলো আমরা জানি এখানে প্রত্যেকটার ভ্যালু আমরা বসিয়ে দেবো।
তাহলে দেখো পি অফ A1, পি অফ A2 আর পি অফ A3 এই তিনটের ভ্যালু আমাদের প্রত্যেক কত করে না 1/3 করে। তাহলে সমান পি অফ A3 জায়গায় বসাচ্ছি 1/3 ইন্টু পি অফ W/A3। তাহলে এখানে দেখো এই যে পি অফ W/A3 এর মান কত বেরিয়েছে, দেখো হাফ। তাহলে উপরে হচ্ছে ইন্টু হাফ, তাহলে এটা সমান, তাহলে টোটালটা বাই পি অফ A1 ইন্টু পি অফ W/A1। পি অফ A1 এর ভ্যালু হচ্ছে 1/3, তাহলে এখানে আমরা লিখলাম 1/3 ইন্টু পি অফ W/A1। W/A1 পি অফ W/A1 সেটারও ভ্যালু হচ্ছে 1/3 প্লাস পি অফ A2। পি অফ A2 এর ভ্যালু হচ্ছে 1/3, তাহলে এটা আমরা লিখছি 1/3 ইন্টু পি অফ W/A2। W/A2 এর ভ্যালু হচ্ছে দেখো 2/3, তাহলে এটা আমরা লিখলাম 2/3 প্লাস পি অফ A3। A3 এর ভ্যালু হচ্ছে 1/3 ইন্টু পি অফ W/A3। W/A3 এর ভ্যালু হচ্ছে 1/2। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন করে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে দেখো এবার আমরা এটা ক্যালকুলেশন করছি। তাহলে উপরে যদি আমরা এই দুটো টার্ম গুণ করি তাহলে হবে 1/6 ডিভাইডেড বাই, নিচে হবে দেখো এটা 1/9 প্লাস এটা হবে দেখো 2/9, 1/3 ইন্টু 2/3 আর প্লাস এটা হবে 1/3 ইন্টু 1/2, মানে এটা হচ্ছে 1/6। এবার আমরা কি করব, নিচে টার্মটা লসাগু করব। তাহলে উপরে হচ্ছে 1/6, নিচে 9, 9 আর 6 লসাগু হবে 18। তাহলে এখানে হবে দেখো 9 2 18 প্লাস 9 2, এটা 2 2 4 আর প্লাস এটা হবে 3। তাহলে এখানে আমরা পেলাম 1/6 ডিভাইডেড বাই 4 আর 2 6 আর 3 9, 9/18। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 1/6 ইন্টু 18/9, তাহলে 9 2 আর 2 3, তাহলে আনসার পেলাম কত 1/। এবারে দেখো আমরা 4 দাগের অঙ্ক করব। 4 অঙ্ক এখানে কি দেওয়া আছে যে A 5টির মধ্যে 4টির ক্ষেত্রে, B 4টির মধ্যে 3টি ক্ষেত্রে এবং C 3টির মধ্যে 2টি ক্ষেত্রে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। তারা একই সঙ্গে আঘাত করে কমপক্ষে 2টি গুলির আঘাত আনার সম্ভাবনা কত। আর বলেছে যে যদি 2টি গুলি আঘাত আনে তবে C এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত। তাহলে এখানে দেখো A B আর C, এখানে যে দেওয়া আছে A B আর C এরা কি করছে, একটা লক্ষ্য বস্তুতে আঘাত করছে। তাহলে শুরুতেই আমরা কি করব, A B ও C এর যে লক্ষ্য বস্তুতে আঘাত করার ঘটনা সেগুলোকে আমরা E1 E2 আর E3 ধরে নেব। তাহলে P অফ E1, এ বস্তুর যেটা লক্ষ্য বস্তুতে আঘাত আনার ঘটনা E1, তাহলে এ দেখো কি করছে 5টির মধ্যে 4টি ক্ষেত্রে। তাহলে এখানে দেখো পি অফ E1 এর ভ্যালু কত হবে 4/5। একই রকমভাবে পি অফ E2 দেখো 4টির মধ্যে 3টি ক্ষেত্রে, মানে হবে 3/4। আর পি অফ E3 এখানে দেখো 3টির মধ্যে 2টি ক্ষেত্রে, সেটা হচ্ছে C এর, তাহলে তার ভ্যালু কত হবে পি অফ E1 হবে 2/3। তারপরে কি বলেছে যে তারা একই সঙ্গে আঘাত করছে, মানে এই যে 3টে ঘটনা, মানে A B আর C এরা 3জন একই সঙ্গে আঘাত করছে লক্ষ্য বস্তুতে, কিন্তু আমাদের এখানে চেয়েছে কি যে কমপক্ষে 2টি গুলিতে আঘাত আনার সম্ভাবনা কত। তাহলে কমপক্ষে 2টি গুলিতে আঘাত আনার সম্ভাবনা, তাহলে কমপক্ষে 2 মানে সেখানে কি সব থেকে কম হচ্ছে 2, 2 এর বেশি হচ্ছে 3। তাহলে কমপক্ষে 2 মানে ধরো A B আর C 3জন রয়েছে, তাহলে কমপক্ষে 2 মানে এখানে তোমাদের দাঁড়াবে যে ধরো A আঘাত করতে পেরেছে, B আঘাত করতে পেরেছে কিন্তু C পারেনি, এটা একটা গেল। তারপরে আসবে তোমার A আঘাত করতে পেরেছে, B পারেনি, C পেরেছে। একই রকমভাবে A পারেনি, B আর C পেরেছে। এটা হলো কমপক্ষে 2। কমপক্ষে 2 এখনও দেখো কমপক্ষে 2 মানে 2জন, আবার এরপরে হচ্ছে 3জনেও করতে পারে কাজটা। তার মানে কি আরেকটা ঘটনা কি A B আর C 3জনেই করতে পারবে। তাহলে দেখো আমরা শুরুতেই এখানে কি ধরে নিয়েছি যে ধরি A B ও C এর লক্ষ্য বস্তুতে আঘাত করার ঘটনা যথাক্রমে E1 E2 এবং E3। তাহলে E1 E2 E3 আমরা এখানে P অফ E1 P অফ E2 আর P অফ E3 এর ভ্যালু বের করছি এবার। তাহলে দেখো P অফ E1, তাহলে P অফ E1 এখানে দেখো 5টির মধ্যে 4টি বস্তুতে দেওয়া আছে। এখানে দেখো বলা আছে A হচ্ছে 5টির মধ্যে 4টির ক্ষেত্রে আঘাত আনতে পেরেছে, তাহলে P অফ E1 হবে আমাদের এখানে 4/5। তারপরে বলেছে B 4টির মধ্যে 3টির ক্ষেত্রে আঘাত আনতে পেরেছে, তাহলে P অফ E2 হবে আমাদের 3/4। তারপরে P অফ E3 মানে C হচ্ছে 3টির মধ্যে 2টির ক্ষেত্রে,
তাহলে পি অফ E3 হবে 2/3। তাহলে এগুলো আমরা বের করলাম, পি অফ E1, পি অফ E2 আর পি অফ E3-র ভ্যালু। এবার কি বলেছে, তারা এই যে তিনজন ঘটনাটা ঘটাচ্ছে ABC ঘটনাটা তারা একসাথেই ঘটাচ্ছে, কিন্তু আমাদেরকে ফার্স্টের আনসার কী চেয়েছে, যে কমপক্ষে দুটি গুলির আঘাত হানার সম্ভাবনা কত। তাহলে কমপক্ষে 2 মানে সেখানে আমাদের কমপক্ষে 2 মানে হচ্ছে সেখানে 2 সব থেকে কম হচ্ছে 2, এবার 2-এর বেশিও থাকতে পারে। তাহলে দেখো A, B আর C এই তিনজন হচ্ছে ঘটনাটা ঘটাচ্ছে। তাহলে কমপক্ষে 2 মানে প্রথমের ক্ষেত্রে ধরো A পেরেছে, B পেরেছে, C পারেনি। আবার দ্বিতীয় ক্ষেত্রে ধরো A পারেনি, B আর C পেরেছে। আর তৃতীয় ক্ষেত্রে A, B, C এর মধ্যে A পেরেছে, C পেরেছে, B পারেনি। এটা হচ্ছে সব থেকে কম 2, কমপক্ষে 2 বলেছে, মানে সেখানে 2ও হতে পারে আবার 3ও হতে পারে। আর তিনজন মানে কত, ঘটনাটা কে কে ঘটাচ্ছে, A, B আর C। এবার আরেকটা দেখা গেল যে 3 জনাই ঘটনাটি ঘটাতে পেরেছে। তাহলে এখানে আমাদেরকে কি বের করতে হবে, যে কমপক্ষে দুটি গুলির আঘাত হানার সম্ভাবনা। তাহলে দেখো এবার আমরা কি বের করছি, যে অতএব কমপক্ষে দুটি গুলিতে আঘাত হানার সম্ভাবনা। তাহলে আগে আমি ঘটনাগুলো লিখে নিই, তারপর আমরা ওখানে প্রবাবিলিটি দিয়ে লিখব। তাহলে দুটি গুলিতে আঘাত হানার সম্ভাবনা মানে আমরা এখানে ফার্স্টেই ধরে নিচ্ছি, দেখো আমরা ফার্স্টে এটা ধরবো যে এ পারেনি, বি আর সি পেরেছে। তাহলে এ পারার পসিবিলিটি হচ্ছে পি অফ E1, তাহলে না পারার পসিবিলিটি মানে কত হবে, এখানে হবে পি অফ E1 কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমাদের শুরুতে আসছে দেখো E1 কমপ্লিমেন্ট, যেহেতু তিনজন মিলে একসাথে একযোগে ঘটনাটা ঘটাচ্ছে, তাহলে একযোগে হলে হয় আমাদের ইন্টারসেকশন। তাহলে E1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কত হবে, E2 ইন্টারসেকশন E3। এটা একটা গেল, মানে এখানে হচ্ছে E1 মানে এ হচ্ছে পারেনি। এবার আমরা করছি, এবার আমরা কি নেব, এবার আমরা ধরছি যে বি পারেনি। তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে, E1 ইন্টারসেকশন E2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E3। তারপর আমরা নিচ্ছি দেখো E1 ইন্টারসেকশন E2 ইন্টারসেকশন E3 কমপ্লিমেন্ট, মানে এখানে E3 মানে সি পারেনি, বাকি এরা দুজন পেরেছে। এখানে যেমন বি পারেনি, বাকি এরা এ আর সি পেরেছে। এবার কমপক্ষে দুজন বলেছে, মানে এখানে আর একটা কী হবে, এবার আমরা কি নিচ্ছি ঘটনাটা, যে তিনজনাই পেরেছে। তাহলে E1 ইন্টারসেকশন E2 ইন্টারসেকশন E3। তাহলে এই ঘটনাটা প্রত্যেকটার আমাদের কি হবে, ইউনিয়ন হবে। যেহেতু আমরা এটা সম্ভাবনা বের করছি, তাহলে বাইরে কী নেব, পি। তাহলে এবার আমাদেরকে কি বের করতে হবে, এই ঘটনাটার প্রবাবিলিটি, মানে এটার আমরা ভ্যালু বের করব। তাহলে এখানে দেখো পি অফ E1 মানে এখানে দেখো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারার ঘটনাটাকে আমরা ধরেছিলাম E1, তাহলে আঘাত আনতে না পারার ঘটনাটাকে আমাদের কী হবে, কমপ্লিমেন্ট দিয়ে লিখতে হবে, বা E1 বার দিয়ে লেখা যায়। তাহলে এখান থেকে আমি দেখো আগে আমি মানটা বের করে রাখিনি, তাহলে এখন আমরা বের করে নিই। তাহলে পি অফ E1 কমপ্লিমেন্ট, তাহলে এটা হবে সমান 1 - 4/5, 1 - 4/5। তাহলে 1 - 4/5 মানে এটা হবে 1/5। তারপরটা দেখো পি অফ E2, তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, পি অফ E2 কমপ্লিমেন্ট, তাহলে এটা হবে 1 - 3/4 মানে এটা হবে 1/4। তারপরে এখানে বের করছি আমরা পি অফ E3-র কমপ্লিমেন্ট, তার মানে এটা হবে 1 - 2/3 সমান এটা হবে 1/3। যেহেতু এখানে আমাদের কমপ্লিমেন্টের ভ্যালুগুলো কাজে লাগবে, সেই জন্য আমি এখানটায় বের করে রাখলাম। তাহলে দেখো এটা সমান আবার আমরা কত লিখতে পারি, যে পি অফ E1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E2 ইন্টারসেকশন E3। তারপরটা লিখব প্লাস পি অফ E1 ইন্টারসেকশন E2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E3। তারপরে প্লাস পি অফ E1 ইন্টারসেকশন E2 ইন্টারসেকশন E3 কমপ্লিমেন্ট। তারপরটা কত হবে, প্লাস পি অফ E1 ইন্টারসেকশন E2 ইন্টারসেকশন E3। এবার আমরা কি করব, এটা সমান আমরা লিখতে পারি, দেখো প্রত্যেকটার আলাদা আলাদা করে গুণাকার করে লিখব, পি অফ E1 কমপ্লিমেন্ট ইন্টু পি অফ E2 ইন্টু পি অফ E3। তারপরটা প্লাস পি অফ E1 ইন্টু পি অফ E2-র কমপ্লিমেন্ট ইন্টু পি অফ E3 প্লাস পি অফ E1 ইন্টু পি অফ E2
ইন্টু পি অফ ই থ্রির কমপ্লিমেন্ট। তারপরে লাস্টের টার্মটা কত হবে, প্লাস পি অফ ই ওয়ান ইন্টু পি অফ ই টু ইন্টু পি অফ ই থ্রি। এবার আমরা দেখো প্রত্যেকটার ভ্যালু জানি, এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। এবার শুরুতে আছে দেখো পি অফ ইউ ওয়ানের কমপ্লিমেন্ট, ইউ ওয়ান কমপ্লিমেন্ট ভ্যালু হচ্ছে 1/5, 1/5 ইন্টু পি অফ ই টু ইন্টু পি অফ ই থ্রি, পি অফ ই টু হচ্ছে 3/4 আর পি অফ ই থ্রি হচ্ছে 2/3। তাহলে এখানে আমরা এই ভ্যালু দুটো বসিয়ে দিই, ইন্টু 3/4 ইন্টু 2/3 প্লাস পি অফ ইউ ওয়ান, পি অফ ইউ ওয়ানের ভ্যালু দেখো এখানে 4/5 ইন্টু পি অফ ই টু কমপ্লিমেন্ট হচ্ছে 1/4 ইন্টু পি অফ ই থ্রি, ই থ্রির ভ্যালু হচ্ছে 2/3 প্লাস পি অফ ইউ ওয়ান এটা হচ্ছে 4/5 ইন্টু পি অফ ই টু হচ্ছে 3/4 ইন্টু পি অফ ই থ্রির কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1/3 প্লাস তারপরটা দেখো পি অফ ই ওয়ান ইন্টু পি অফ ই টু ইন্টু পি অফ ই থ্রি। তাহলে এটা হবে আমাদের 4/5 ইন্টু 3/4 ইন্টু 2/3। তাহলে দেখো নিচেতে আমাদের প্রত্যেকটা সংখ্যা কত করে রয়েছে, 5, 4 আর 3। দেখো প্রত্যেকটাতে সেম রয়েছে, সেই জন্য আমরা এটা কি গুণ আকার করে লিখবো। তাহলে উপরে দেখো এখানে হবে 3, 2, 6 বাই, এর নিচে হবে 5, 4, 20, 3, 60 প্লাস এখানে হবে 4, 2, 8 বাই 60 প্লাস এখানে হবে 4, 3, 12 বাই 60 প্লাস এটা হবে 4, 3, 12, 2, 24 বাই 60। তাহলে উপরেরটা আমাদের যোগ করলে হবে 6 প্লাস 8 প্লাস 12 প্লাস 24 ডিভাইডেড বাই 60 সমান। তাহলে উপরেরটা যদি আমরা যোগ করি তাহলে উপরে আমাদের যোগফল দাঁড়াবে 50 আর নিচে হচ্ছে 60। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করলে পাবো 5/6। তাহলে দেখো আমাদের প্রথম যে আনসারটা বের করতে দিয়েছিল যে কমপক্ষে দুটি গুলির আঘাত আনার সম্ভাবনা কত, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আনসার যে কমপক্ষে দুটি গুলির আঘাত আনার সম্ভাবনা হচ্ছে 5/6। এরপরে দেখো আর একটা আনসার চেয়েছে যে যদি দুটি গুলি আঘাত হানে তবে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত। তো শুরুতেই আমরা কি বের করব না, যদি দুটি গুলি আঘাত হানতে পারে তাহলে সেই দুটি গুলির আঘাত হানার সম্ভাবনা। তাহলে এখন আমরা কি ধরছি দেখো, এখন আমরা ধরছি যে ধরি দুটি গুলি আঘাত করার ঘটনাটাকে আমরা এফ ধরছি। তাহলে এখানে আমরা লিখছি দেখো ধরি দুটি গুলি আঘাত হানার ঘটনা বা আঘাত করার ঘটনা হচ্ছে এফ, আঘাত করার ঘটনা এফ। তাহলে এফ হচ্ছে তোমাদের দুটি গুলির আঘাত করার ঘটনা। তাহলে এখান থেকে আমরা বের করব কার মান, যে পি অফ এফ এর মান। তাহলে দুটি গুলিতে আঘাত করেছে মানে ধরো দুটো করেছে আর একটা করেনি, তাহলে পি অফ এফ সমান আমরা এটা একেবারে লিখে দিচ্ছি। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, যে ধরো আমাদের শুরুতে আমরা কি নিচ্ছি যে প্রথম গুলিটা পাওয়ানি মানে ইউ ওয়ান ঘটনাটা ঘটেনি, ই টু আর ই থ্রি ঘটনাটা ঘটেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, তাহলে এখানে আমরা লিখছি দেখো যে পি অফ ইউ ওয়ান কমপ্লিমেন্ট ইন্টু পি অফ ই টু ইন্টু পি অফ ই থ্রি, মানে এখানে ই ওয়ানটা হয়নি বাকি দুটো হয়েছে, যেহেতু এখানে দুটি গুলির কথা বলেছে। তারপর লিখছি প্লাস, তাহলে এখানে আমরা লিখছি পি অফ ইউ ওয়ান ইন্টু পি অফ ই টু এর কমপ্লিমেন্ট ইন্টু পি অফ ই থ্রি। তাহলে এক্ষেত্রে ই ওয়ান ই থ্রি হয়েছে, ই টু হয়নি। তারপরটা লিখবো কত, প্লাস পি অফ ইউ ওয়ান ইন্টু পি অফ ই টু ইন্টু পি অফ ই থ্রির কমপ্লিমেন্ট। এখানে কি ই ওয়ান ই টু হয়েছে, ই থ্রিটা হয়নি। এবার দেখো আমরা এগুলোর প্রত্যেকটার ভ্যালু জানি। তাহলে পি অফ ইউ ওয়ানের কমপ্লিমেন্ট এর ভ্যালু হচ্ছে 1/5 আর পি অফ ই টু ই থ্রি এর ভ্যালু হচ্ছে 3/4 ইন্টু 2/3 প্লাস পি অফ ইউ ওয়ান হচ্ছে 4/5 ইন্টু পি অফ ই টু কমপ্লিমেন্ট হচ্ছে 1/4 ইন্টু পি অফ ই থ্রি হচ্ছে 2/3 প্লাস পি অফ ইউ ওয়ান মানে হচ্ছে 4/5 ইন্টু পি অফ ই টু হচ্ছে 3/4 আর এটা হচ্ছে 1/3। তাহলে এখানে দেখো যদি আমরা এগুলো গুণ করি তাহলে এখানে হবে 6/5, 4, 20, 3, 60 প্লাস এটা হবে 8/60 আর এটা হবে 12/60 সমান। তাহলে 6 আর 8 14, 14 আর 12 যোগ করলে হবে 26/60। এবারে দেখো আমাদের উত্তর চেয়েছে যে যদি দুটি গুলি আঘাত করে তবে সি এর গুলি আঘাত না হানার সম্ভাবনা। তাহলে দেখো এবার আমরা আনসার বের করবো কি না, যদি দুটি গুলি আঘাত করে তাহলে সি এর গুলি আঘাত না করার সম্ভাবনা। তাহলে এটা সমান লিখছি দেখো পি অফ, তাহলে
দুটি গুলি আঘাত করে, তাহলে দুটি গুলি আঘাত করার ঘটনাটাকে আমরা কি ধরেছি, এফ ধরেছি। আর সি এর গুলি আঘাত না করার ঘটনা, আমরা আঘাত করার ঘটনাটাকে ধরেছিলাম E3, তাহলে আঘাত না করার ঘটনাটা হবে E3 কমপ্লিমেন্ট। তাহলে এখানে পি অফ E3 কমপ্লিমেন্ট এটা বাই হবে কত, দুটি গুলি আঘাত করার ঘটনা, মানে হচ্ছে নিচে হবে এখানে আমাদের ক্যাপিটাল এফ। তাহলে এফ ঘটনাটা ঘটে গেছে, এই শর্তে E3 কমপ্লিমেন্টের এর সম্ভাবনাটা আমরা নির্ণয় করব। এটাই হচ্ছে যে লক্ষ্য দুটি যদি দুটি গুলি আঘাত করে, দুটি গুলি আঘাত করার ঘটনাটা হচ্ছে এফ, যদি করে তাহলে সি এর গুলি আঘাত না করার সম্ভাবনা, আর সি এর গুলি আঘাত না করার সম্ভাবনা হচ্ছে পি অফ E3 কমপ্লিমেন্ট। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো যে পি অফ E3 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ ডিভাইডেড বাই পি অফ এফ। এবার আমরা পি অফ এফ এর ভ্যালু জানি, আর এফ মানে হচ্ছে আমাদের এখানে দুটি গুলি আঘাত করার ঘটনা, তাহলে এফ এর মধ্যে এখানে আমাদের ঢুকে আছে মানে U1 মানে দুটো ঘটনা। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখি, দেখো এখানে হচ্ছে E3 কমপ্লিমেন্ট মানে হচ্ছে E3 ঘটনাটা ঘটছে না বা পারছে না, কিন্তু ইন্টারসেকশন এফ, এফ মানে হচ্ছে বাকি দুজন পারছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো পি অফ E3 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E1 ইন্টারসেকশন E2 ডিভাইডেড বাই পি অফ এফ। এটা সমান আমরা লিখতে পারি, দেখো পি অফ E3 কমপ্লিমেন্ট ইন্টু পি অফ U1 ইন্টু পি অফ E2 ডিভাইডেড বাই পি অফ এফ। এবার এর মানগুলো বসিয়ে দিই এবার আমরা, তাহলে পি অফ E3 কমপ্লিমেন্ট, E3 কমপ্লিমেন্ট মানে হচ্ছে এখানে আমাদের কত, E3 কমপ্লিমেন্ট হচ্ছে 1/3 ইন্টু পি অফ U1 হচ্ছে 4/5 ইন্টু পি অফ E2 হচ্ছে 3/4 ডিভাইডেড বাই পি অফ এফ, পি অফ এফ এর ভ্যালু দেওয়া আছে দেখো 26/60, আমরা আগেই বের করেছি। তাহলে নিচে হচ্ছে আমাদের 26/60। তাহলে উপরে আমাদের ক্যালকুলেশন করলে হবে 4 3 12/60, আর নিচেই হচ্ছে 26/60। তাহলে এটা তো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 60 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 12/26, তার মানে এটা হবে আমাদের 2 6 12 আর 2 13 26, তার মানে আমাদের ফাইনাল আনসার হচ্ছে 6/13। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের দুটো আনসার চেয়েছে, একটা হচ্ছে কমপক্ষে দুটি গুলিতে আঘাত হানার সম্ভাবনা, যেটা আমাদের বেরিয়েছে 5/6, আর দ্বিতীয় যে আনসারটা চেয়েছে সেটা হচ্ছে যদি দুটি গুলি আঘাত করে তাহলে সি এর গুলি আঘাত না করার সম্ভাবনা, তার আনসার বেরিয়েছে আমাদের 6/13।